শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে এসেছি আজকে একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করব বলে। দুঃখ নিয়ে একটু আলোচনা করব। দুঃখ তো সুখটা আমরা কিন্তু খুব সুন্দর হজম করতে পারি। সুখ নিয়ে কিন্তু আমাদের কোনো সমস্যা হয় না। সুখ নিয়ে, শান্তি নিয়ে আমরা কি বলি একবারও যে এই আমার এত শান্তি কেন গো, আমার এত সুখ কেন গো? এটা তো বলি না। কিন্তু আমরা কি বলি, এত দুঃখ কেন গো, আমার এরম কেন গো, আমার এটা হয় না কেন গো, এটা কেন, কি করে আমি এটাকে থেকে সরবো? আসলে দুঃখর ব্যাপারটা না, আমরা খুব একটা সাধারণত, আমরা একদম সাধারণ, একদম ছাপোষা মানুষ। তো নানা রকম দুঃখ নিয়ে আমরা চলেছি পৃথিবীতে, আমরা বুঝতেই পারি না যে। তো একটু পড়াশোনা করলে হয়তো খানিকটা হলেও মানে একটু হয়তো জ্বর ছাড়লেও ছাড়তে পারে। তো আলোচনায় যাওয়ার আগে আমি একটা কথা, একটা ভিডিও ছাড়া তো আমার উপায় নেই আর বলার, ভিডিওতেই বলছি। সেটা হচ্ছে যে আমার এই যে একটা ইউটিউব চ্যানেল, আমার এইটা একটাই চ্যানেল। তো আমার কোনো রকম ইচ্ছে নেই যে দুটো চ্যানেল বানানোর। আমাকে অনেকে বলে যে তুমি তোমার কালেকশনগুলো আরেকটা নতুন চ্যানেলে। তো আমি অনেকগুলো কারণে আমি করতে চাই না। আমার যা এন্টিটি বা আমার যা এক্সিস্টেন্স, আমি যা যা করি, সে আমি রান্না করি, আমি শাড়ি গয়না যা আমার কালেকশন, আমি যা এক্সিবিশনস করি, তারপরে কখনো কখনো বেড়াতে যদি যাই, ইদানিং বেড়াতে যাওয়া হয় না, বা কোথাও দোকানে গেলাম সেখানে, বা কোথাও খেতে গেলাম সেগুলো, বা আমার কজ অ্যান্ড এফেক্টের কথা, বা আমার লেখা গল্প, এই সমস্ত মিলিয়ে রঞ্জনা সেনগুপ্ত। তো এই রঞ্জনা সেনগুপ্তর আলাদা করে আমি আর কিছু করতে চাই না। সমস্ত তার মধ্যে ব্যবসাটা আমার একটা মারাত্মক, মানে আমার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। মানে শুধুমাত্র যে আমার ব্যবসাটা শুধু আমার একার নয়, আমি এই ব্যবসা দিয়ে অনেক কিছু করি। মানে আমার একটা মারাত্মক, মানে ব্যবসাও আমার একটা জীবনের একটা মারাত্মক জায়গা নিয়ে আছে। এটাকে ছাড়া আমি হয়তো সুস্থই থাকতে পারবো না। কারণ তোমরা জানো আমার একটা নার্ভের একটা অদ্ভুত রোগ আছে। এই ব্যবসা কিন্তু আমাকে মায়ের মতো করে মানে হেল্প করেছে। যখন আমার সময় কাটতো না, আমার এই ব্যবসা আমাকে কিন্তু মানে শুয়ে পড়ার থেকে বাঁচিয়েছে। তো ব্যবসা আমার কাছে না আমার মায়ের মতো, এতটা আমার কাছে আমার ব্যবসা প্রিয়। তো যাই হোক, সেই ব্যবসা করতে গিয়ে আমি মাঝে মধ্যে কালেকশন দিই, কিন্তু তার জন্য আমার এরকম কোনো নেই যে তোমাদের দেখতেই হবে, দেখলে না দেখলে। আমার সবসময় আমি ভাবি আমার কর্ম, আমার এক্সিস্টেন্সটা আমি আমার ছোট্ট একটা চ্যানেল, তাতে আমি শেয়ার করি সবটা মিলিয়ে। তো এটা করতে গিয়ে আমি অনেক সময় আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিই, কিন্তু দিয়ে সাথে সাথে আমি এটাও মেনশন করি যে এটা কিন্তু ফোন করে কথা বলার মতো নয়। এটা শুধুমাত্র যারা আমাকে এনকারেজ করবে বা আমার থেকে জিনিস কিনবে, মানে আমার থেকে অবশ্যই আমার থেকে জিনিস কেনা মানে আমার ব্যবসাকে একটুখানি এনকারেজ করা। তো সেসব কারণে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিই এবং মেনশন করে দিই এটা শুধুমাত্র যারা ইন্টারেস্টেড, যারা কেনাকাটি করবে তারা হোয়াটসঅ্যাপ করবে, ফোন কল নয়। কেননা আমার কথা বলার মতো, গল্প করার মতো আমার সময়ও নেই, আর গল্প করার মতো কিছু নেই আসলে। আমার যা জীবনে যা কিছু তা আমি সব ইউটিউবে শেয়ারই করি। তো তোমাদের আমি সবাইকেই যেটা বলতে চাইছি যে অলরেডি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার পর থেকে মানে অহেতুক ফোন আসছে, যারা কেনাকাটি করবে না কিন্তু ফোন করে করে আমাকে ভীষণভাবে বিরক্ত করার একটা মানে বারবার আমি হয়তো মিটিংয়ে আছি। কারণ আমি প্রথমেই বললাম আমার জীবনের সবটাই কিন্তু এই চ্যানেলে রয়েছে। আমি ক্লাস নিই, বা আমি পড়াশোনায় ব্যস্ত থাকি, বা আমি আমার রান্নাবান্না, বা আমি আমার ব্যবসা নিয়ে যা কিছু করি, আমার জীবনটা না আমি এইভাবে এই গতেই আমি চালাই। কেননা আমি জানি আমাকে ফ্রি থাকতে পারবো না, কারণ আমার মাথা, আমার ব্রেনটা যেরকম না, আমার ফ্রি থাকা চলবে না। আমাকে মানে কিছু নিয়ে আমাকে এঙ্গেজ থাকতে হবে। কিন্তু আমার বিনা কারণে গল্প করার মতো সত্যি কথা সময় নেই, মানে নেই, আর আমার ইচ্ছেও নেই। তো এইভাবে যদি 1000টা ফোন আসে আমার দিনে, এবং অকারণে, কোনো কারণ নেই, যেখানে হ্যাঁ কোনো প্রশ্ন থাকলো, কিন্তু সেখানেও তো হোয়াটসঅ্যাপ করা যায় যদি প্রশ্ন থাকে। এরকম প্রচুর হোয়াটসঅ্যাপ আমার কাছে আসে, যারা জিজ্ঞাসা করে মাসি এইটার উত্তর দাও। আমি হাজার সমস্যা, মানে হাজার ব্যস্ততা সত্ত্বেও আমি তাদের উত্তর দিই। তো কিন্তু কিছু মানুষ আছেন আপনারা, বা আমি তো বয়স কারোরই জানি না, আমাকে ফোন করে কিন্তু খুব বিরক্ত হবে। এবং আমি মিটিংয়ে থাকলে ফোন অতবার এলে, আর যেখানে আমি হোয়াটসঅ্যাপে বারবার লিখছি যে আমাকে ফোন করবেন না, আমি ক্লাসে থাকি, অনেক গুরুত্বপূর্ণ জায়গায় থাকি, তো সেখানে ফোন করলে আমার খুব মুশকিল হয়।
তো যেখানে হোয়াটসঅ্যাপে আজকাল সব কিছু সম্ভব, তো সেইটা কিন্তু আমি স্পেসিফিক্যালি বারণ করে দিলাম। মানে আমি এটা একটা কি বলবো, এটা আমার একটা অনুরোধ বলতে পারেন, বা এটাই আমার নীতি। কারণ আমার গল্প করার মতো সময় নেই সত্যি কথা, আর আমার ইচ্ছেও নেই। তাই প্রত্যেকেই বলে দিলাম, যারা হোয়াটসঅ্যাপেই একমাত্র ওই দেওয়ার কারণটাই ওই, যদি কেউ ইন্টারেস্টেড থাকেন জিনিসপত্র কেনে, এরকম প্রচুর মানুষ আছে যারা জিনিসপত্র কেনে আমার থেকে, সুন্দর হোয়াটসঅ্যাপ করে, সুন্দর যা যা নিয়ম আছে সুন্দর সেগুলো করে, হাই হ্যালো করে, সুন্দর হয়ে গেল, একটু মাঝে মধ্যে কথা হলো, হয়ে গেল। কিন্তু এইভাবে বিরক্ত কিন্তু আমাকে কেউ করে না। কিছু মানুষ এই গত আজকেই স্পেশালি আমি এই নাম্বারটা দেওয়ার পর থেকে কিন্তু এরকম প্রচুর ফোন আসছে। তো আমার এখন সেই বয়সও নেই, আমার বয়সটা অনেকখানি, আর আমার শরীরেও সেই ক্ষমতা নেই, প্লাস আমার মনেও সেই ক্ষমতা নেই গল্প করার মতো। তো এটা আমার একটা অনুরোধ রইল যে আপনারা প্লিজ আমাকে এইভাবে অহেতুক ফোন করে বিরক্ত না করলে আমার খুব উপকার হয়। তাহলে আমি যে কনস্ট্রাকটিভ কাজগুলো করছি না সেগুলো আমি আর একটু ভালো করে করতে পারি। তো এটা একটা আমার অনুরোধ রইল। তো এবার আমি আমার টপিকে যাচ্ছি। তো আমি 3খানা জিনিস তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে দুঃখ। তো দুঃখ নিয়ে একটু যদি আমরা পড়াশোনা করি, যে কোনো জিনিসে যদি আমরা পড়াশোনা করি না, আমাদের জটগুলো ছেড়ে যায়। তো এই যে দুঃখের চেহারাটা একটু আমি তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে একটা হচ্ছে দুঃখ, সেটা সত্যিই দুঃখ। যেরকম আমার যখন এই মারাত্মক রোগটা যে একটা নার্ভের রোগ আমার আছে, সেটা যখন ধরা পড়েছিল, দীর্ঘ 30 বছর মতো আমি যখন ভুগছি, কষ্ট পাচ্ছি, কোনো ব্যথার ওষুধ কাজ করে না, বলেনি লোকে দিলে রিলিফ পায়, কম্বিফ্লাম খেলে ব্যথা কমে, অন্তত সাময়িক তো লোকের কমে, আমার তো তাও কমে না। স্যারিডন সমানে খেয়ে যাচ্ছি, পাতার পর মাথা ব্যথা কমে না। ডাক্তার বলল মাইগ্রেনের ট্রিটমেন্ট হলো। তারপরে অস্টিও আর্থারাইটিস, আমার পায়ে কোমরে যে ব্যথা, কিছু স্পেসিফিক পয়েন্টসে ব্যথা, তো সেগুলো অস্টিও আর্থারাইটিস। মাঝখানে সেই মোমের শেক নেওয়া, আমি তোমাদের বলেও ছিলাম যে কলকাতায় হোম চৌধুরীর কাছে আমার খুব বেস্ট ফ্রেন্ড, যে তার সাহচর্যে সে এই সমস্ত অ্যারেঞ্জ করে দিয়েছিল। আমি ডক্টর হোম চৌধুরীর কাছে বেশ অনেকদিন ট্রিটমেন্টে ছিলাম। তো এই সব করেও আমার বুকে একটা ব্যথা হয়, এবং অদ্ভুত যে ব্যথাটার কথা বলছি সেটা কিন্তু একদম হার্টের কিছু হলে যেরকম বুকটা লেফট বাঁ দিকটা চিনচিন করে। এটা ক্যামেরায় বোঝা যাচ্ছে, আমি কিন্তু বাঁ দিক আমার লেফট হ্যান্ডই দেখাচ্ছি। তো যাই হোক, তো এবং বা হাতটা চিনচিন করে, এবং বুক ব্যথা হয়, এবং সঙ্গে সঙ্গে হাতটা চিনচিন করে, আর ঘাম হয়। আমার মায়ের যখন হার্ট অ্যাটাক হয়েছিল তখন আমার এই সাইনটা হচ্ছিল, এবং কমান্ড হসপিটালে বসেছিলাম। তখন মেজর যিনি উনি এসলে, ক্যা হুয়া আপকো ম্যাম, আপকো ক্যা হুয়া? তো আমি বললাম যে এরকম এরকম। সঙ্গে সঙ্গে ওরা প্রেশার চেক করলো, প্রেশার হাই, প্রেশার কমে না, কিছুতেই প্রেশার আমার কমতে চায় না। তারপরে 2টো করে ওষুধ দেওয়া। তো এইসব বহু বছর এই বম্বেতে আসার পরে কিন্তু ধরা পড়লো। এটা আমি একটা ভিডিওতে বলেছিলাম যে এটা আসলে ঈশ্বরের পরম কৃপা। আমার অস্টিও আর্থারাইটিস নেই, আমার মাইগ্রেন নেই, আমার হচ্ছে যে ওষুধটা তোমাদের বলেছিলাম, এটাকে ফাইব্রোমায়ালজিয়া বলে। তো এটা পেইন ডিসঅর্ডার, এবং সেটা বিকজ অফ স্ট্রেস, বিভিন্ন রকম মেন্টাল অ্যাংজাইটি। আমার মাথাটা বলছে যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে সিগন্যালসগুলো ঠিক নেয় না। আমার এখানে মশা কামড়ালে আমার বিনা কারণে আমার সমানে মনে হচ্ছে আমার মশা কামড়াচ্ছে, বিনা কারণে ব্যথা হচ্ছে, আদৌ কিন্তু কোনো কারণ নেই, কিন্তু হচ্ছে। তো ওই কারণেই মাথাটাকে, ব্রেনটাকে আমার এঙ্গেজড রাখতে হয় সবসময়, যাতে ভুলভাল সিগন্যালসগুলো, দুষ্টু বাচ্চার মতো। তো একটা ছোট্ট ওষুধ প্রথম দিন আমাকে ডাক্তার বিফোর ডক্টর শালিনী সুরালকর আমাকে প্রচুর ব্লাড টেস্ট করতে দিয়েছিলেন, এবং বলেছিলেন এই টেস্টগুলো 3-4 দিনের মধ্যে করে রিপোর্ট আনো, কিন্তু তার আগেই ওষুধটা খাওয়াও। আমার মনে হচ্ছে তোমার মায়ের এই ডিজিজ। তো ওই একটা ওষুধে খেয়ে আমার ওই বিভৎস যন্ত্রণা, যেটা আমি কষ্ট পাচ্ছিলাম, আমার বুঝলাম যে আমার ব্যাপারটা অন্য জায়গায়। তো যাই হোক, এটা হচ্ছে দুঃখ। আমি জিজ্ঞাসা করেছিলাম ডক্টর শালিনীকে যে আমার, যে বলছে না, হাসছে, বলছে রঞ্জনা তোমার ঠাকুরের কৃপায় এই রোগগুলো নেই যেটা তুমি এতদিন ভাবতে, হার্টের ডিজিজ, ইসিজি হয়েছে, সব রকম
টেস্ট হয়েছে, তা উনি কাছে গেলেই না মাথায় এরকম করে হাত বোলাতেন, আর ওরকম মাথায় হাত বোলালে আমার এত আরাম লাগতো। আমার মেয়ে বলতো, হ্যাঁ ডক্টর শালিনী মাথায় হাত বললে তোমার ভালো লাগে, আর আমি যে তোমাকে সারাক্ষণ মাথায় আরাম, তুই হাত বোলালেও তো ভালো লাগে। তো তো সেটাই বলছি যে আমি তখন জিজ্ঞাসা করেছিলাম যে তার মানে এই যে আমার এই এত এত পেন, এই যে ব্যথা, এগুলো কি মিথ্যে? তাহলে কোনোটাই তো নেই আমার, মাইগ্রেন নেই, এই যে হার্টে যে বুকে ব্যথাটা হয় উনি বলছেন নেই, এগুলো ফলস, মানে রং সিগন্যালস। তো এই ব্যথাটা কি নেই? বলছেন না, ব্যথাটা তো আছে, ব্যথার কারণ নেই। কি মারাত্মক না, মানে সত্যি মানে ভাবলে অবাক হয়। মানে ডিজিজটা যারা জানে তারা জানে, মানে অনেক লক্ষ লোকের মধ্যে হয়তো কয়েকজন লোকের এই রোগ হয়। তো আমি একজন সেই আশীর্বাদ ধন্য, আমাকে সবাই হাসে, তোমার তোমার খারাপ লাগে না নিজেকে এরম বলতে? আমি না, খারাপ লাগবে কেন, যার যেটা আছে। তো সেটাই বলছি, এটা দুঃখ। আমার দুঃখটা আমি মিথ্যা কথা বলতে পারবো না যে দুঃখ আছে না দুঃখ নেই, ওটা বলতে পারবো না। দুঃখটা দুঃখ, তো পেনটা পেন, দুঃখটা দুঃখ। সেটা মেন্টাল যদি কোনো ইলনেস হয় সেটাও দুঃখ। যে এর আগের দিন তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম যে আজকে ঠাকুর না করুক জ্বর জারি হলে আমরা ডাক্তারের কাছে যাই, সেরকম মনের কষ্ট হলেও ডাক্তারের কাছে যাওয়া উচিত। কনসালটেন্সি বা আজকাল সাইকোলজিস্টরা প্রচুর সুন্দরভাবে থেরাপি বিভিন্ন রকম, তো যাওয়া উচিত। ডাক্তার মানে মানসিক ডাক্তার যারা মানসিক কন্ডিশন নিয়ে কাজ করছেন, থেরাপি দিচ্ছেন, যাওয়া উচিত। দুঃখটা দুঃখ, সেটা মেন্টাল হোক বা ফিজিক্যাল হোক, সেটা হচ্ছে 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে বিপরিণামা দুঃখ। বিপরিণামা দুঃখ, তো বিপরিণামা দুঃখটা কি? এটা হচ্ছে কোন একটা চেঞ্জ হলে সেটার দুঃখ, মানে কোন একটা মারাত্মক চেঞ্জ হলো। যেরকম একটা উদাহরণ দিচ্ছি, বাঘাযতীনে একটা খুব স্যাড ঘটনা, যে আমি প্রার্থনা করছিলাম যে বাঘাযতীনে একটি বাড়ি ভেঙে পড়েছে। আমরা জানি বাড়িটি কিন্তু নানা করে মনে হয় 14-15 বছর ওখানে মানুষ থাকেন, তো বাড়িটি ভেঙে পড়েছে। তো এটা হচ্ছে বিপরিণামা দুঃখের সাথে আমি কানেক্ট করার চেষ্টা করছি, যে এই যে একটা সার্টেন একটা মানে কি বলবো, একটা চেঞ্জ হলো। তো এটা একটা চেঞ্জ, এই এটাতে মানে মানে ভাবছি, যখন প্রার্থনা করছি চিন্তা করছি কত কষ্ট করে মানুষ টাকা জমিয়ে একটা ফ্ল্যাট, সবার তো পয়সা নেই, কত কষ্ট করে লোন করে একটা বাড়ি করেছে। সেই বাড়িটার যখন এরকম কন্ডিশন, তো সেই যে সেই চেঞ্জটায় মানে ঈশ্বর করুন এরকম যেন কারুর না হয়। মানে যাই হোক, আমি তো একদম কজ অ্যান্ড এফেক্ট নিয়ে আলোচনা করি, আমি অন্য কথায় যাচ্ছি না। তো সেটাই বলছি যে এই দুঃখের হাত থেকে বাঁচবো কি করে। মানে প্রথম বলছে না 2 তীরের কথা, 2 অ্যারোজ, শাখামণি বোধহয় এই গল্পটা করে গেছেন, যে জীবনে 2 অ্যারো আসে। এই বিপরিণামা দুঃখ বলতে গিয়ে এটা আমার শেয়ার করা খুব প্রয়োজন, যে জীবনে 2 অ্যারো আসবেই আসবে। প্রথম অ্যারোটা হচ্ছে দুঃখ, এই যেটা বললাম, দুঃখটা কেউ, তোমার দুঃখ আছে ভুলে যাও, কি করবে বলো, ভুলে যাও, হয় না কোনোদিনও। আমি যদি যার ব্যথা তাকে গিয়ে বলি দূর তোমার ব্যথা নেই, ছাড়ো তো, চলো আমার সঙ্গে সিনেমা দেখতে চলো, সেটা হয় না। ব্যথাটা ব্যথা। এই কথাটা আমি কেন বললাম, এটা আমি এরকম শুনেছি, দূর ছাড় তো ওরম কি, মানে মানে ফাইব্রোমাইলজিয়াটাও যে একটা রোগ, সেটা মানে যাই হোক। তো বিদেশ থেকে আমার ভাসুর এসছিলেন, তো যেরকম প্রচন্ড বকা খেয়েছে, যে ভারতবর্ষ বলে আজকে এই কথাটা বলতে পারছো যে ফাইব্রোমাইলজিয়া। ওখানে মানে আমার ভাসুরের 2 ছেলেই ডাক্তার, মানে ওখানে। তো ছোট ছেলে এসছিল, ছোট ছেলে গম্ভীর হয়ে গেল এই রোগ শুনে। মানে ওখানকার, আমাদের ভারতবর্ষে নেই এত এই অসুখটা, বিদেশে এই অসুখটা খুব, মানে এটা খুব চিন্তার অসুখ, মানে এটা মারাত্মক, মানে পেন সহ্য করতে করতে না মানুষের মানে মারাত্মক হাল হয়। তো সেটাই বলছি, 2 অ্যারোজ। একটা অ্যারো হচ্ছে দুঃখটা দুঃখ, তুমি বলতে পারো না যে ফাইব্রোমাইলজিয়া ও ছাড়ো তো, এগুলো বড় লোকের অসুখ বা এরকম বলতে পারো না। ব্যথাটা যার হচ্ছে তাকে তুমি বলতে পারো না যেটা ও। তো সেটাই বলছি, দুঃখটা দুঃখ, যার যেটা দুঃখ সেটা দুঃখই। সুখটা যেরকম সুখ, মানতে হবে এটা সুখ, আবার দুঃখটাও দুঃখ। কিন্তু
এই যে প্রথম তীরটা হচ্ছে দুঃখ, আর সেকেন্ড তীরটা, দুটোই আসছে, সেকেন্ড অ্যারো যেটা আসছে সেটা হচ্ছে দুঃখটাকে তুমি হ্যান্ডেল করছো কি করে। একটা মানুষ হচ্ছে দুঃখ, তীরটা এলো, ওরে বাবা রে, তীরটা কে মারলো রে, তীরের মধ্যে কি ছিল রে, তীরটা কে মারলো রে, তীরটা কেমন করে মারলো রে, আমি শুয়ে পড়লাম রে, আমি আদৌ উঠতে পারি সেটার কোনো হিসেব নেই রে। তো এইটা হচ্ছে প্রথম অ্যারোটাকে কিভাবে ট্যাকল করব। সেকেন্ড অ্যারোটা যখন ঢুকছে তো মারাত্মক জীবনের কথা। আজকে আমি তোমাদের এর আগেও বলেছি আমার জীবনে এরকম প্রচুর এসছে। তখন তো আর এত পড়াশোনা করতাম না, তখন বুঝতাম না, কিন্তু এখন বুঝতে পারি যে লাইফ ইটার্নিটি। আমি হয়তো আগের লাইফেও এই কাজই করেছি। মানে কেন বলছি, কারণ আমাকে তো কাউন্সেলিং কেউ ঠাকুরের কৃপায় করেনি, আমি সেলফ কাউন্সেলিং, আমি নিজেকে নিজেই পড়াশোনা করে করে নিজেকে নিজে আমার মেন্টরের সাথে মানে একটা কনভারসেশন, মেন্টাল কনভারসেশন করে নিজেকে চার্জড আপ রাখি। কেন কি আমি সেকেন্ড অ্যারোটাকে সামলাতে শিখে গেছি। কারণ আমি জানি আমি যদি সেকেন্ড অ্যারো না সামলাই, আমি যদি অসুস্থ হয়ে থাকি, আজকে ভালো লাগছে, কালকে ভালো লাগবে, পরশু থেকে আর ভালো লাগবে না। একটা অসুস্থ মানুষ বা সারাক্ষণ ভালো না এরকম একটা মানুষকে কিন্তু বেশিক্ষণ, হ্যাঁ আমার যদি আজকে কোটি কোটি টাকা থাকতো তাহলে বেশিক্ষণ ঠিক আছে, কিন্তু মন থেকে ভালো লাগে না। কিন্তু একটা জয়ফুল মানুষ, যে আনন্দময়, তাকে কিন্তু মানুষ ভালোবাসবে, যে সবসময় পজিটিভ। এটা আমি বলছি, তোমরা একটু ভেবে দেখো কথাটা, যে সারাক্ষণ অসুখ, সারাক্ষণ ব্যথারে এই ব্যথারে, সারাক্ষণ একটা দৈন্য একটা প্রকাশ করা, এগুলো কিন্তু একটা ছোট শিশুও পছন্দ করে না। তার মা আনন্দময়ী হবে। মানে আমার এই নিয়ে প্রচুর জীবনে অভিজ্ঞতা আছে, কিন্তু সব কথা শেয়ার করা খুব মুশকিল হয়। আমাদের ঠাকুরও বলে গেছেন যে তোরা অমৃতর মানে আনন্দের সন্তান, ঈশ্বরের আনন্দের থেকে তোরা তৈরি হয়েছিস। তো যাই হোক, তো ওইটা ছিল আমার চয়েস, যে প্রথম অ্যারোটা তো এসেছে, বা প্রথম অ্যারোটা আসছে, বা প্রথম অ্যারোটা আসবে, আর দুটো অ্যারোর মধ্যে প্রথমটা ঢুকবে, সেকেন্ড অ্যারোটাও ঢুকবে। সেকেন্ড অ্যারোটা আমি কিভাবে হ্যান্ডেল করছি সেইটার উপর কিন্তু আমার জীবনটা এটা হচ্ছে বিপরিণামা দুঃখ, মানে চেঞ্জটাকে আমি কিভাবে নিচ্ছি। এই যে বাঘাযতীনের এই ঘটনা বলে না, আমি একটা সাটেল ঘটনা বলছি, এটা তো অনেক মেজর, এটা তো মানুষের অস্তিত্বটাকে নাড়িয়ে দিয়েছে। কিন্তু দেখো গিয়ে এর মধ্যেও কেউ টেনশনে একদম শুয়ে পড়েছে, মারাত্মক, মানে তাকে তুলে ধরাটাই একটা মারাত্মক। আবার কেউ তার মধ্যেই চার্জড আপ হয়ে রাস্তা খুঁজছে, কি করে এটার থেকে বেরোবো, কিভাবে মানে কনস্ট্রাকটিভ কিছু, পজিটিভ কিছু ইনিশিয়েটিভস নেওয়া। এটা পুরো ভ্যারি করছে মানে মানুষের থেকে মানুষের মধ্যে। একই ঘটনা, চেঞ্জ যখন এলো একটা জীবনে, সেই চেঞ্জটা কিন্তু সবাই একরকম ভাবে নিতে পারে না। যেরকম আমাদের জীবনে এরকম সাটল চেঞ্জ প্রচুর আসে। ধরো একটা মানুষ আমাকে প্রচুর ভালোবাসতো একটা সময়, এখন আর সে আমায় ভালোবাসে না, তো সেটা ঠেঙ্গা। তা সে আমায় ভালোবাসলো কি বাসলো না বলে আমার জীবনটা তো ভ্যালুলেস হয়ে যেতে পারে না। কিন্তু দেখো সেটা নিয়েও এই যে সাটল চেঞ্জ, মানে আমাকে ভালোবাসতো, এখন আর আমি সেই দামটা পাই না। কার কাছে দাম পাই না? আমি নিজের কাছে পাই, এইটা প্রশ্ন। বা ও আমাকে আগের মতো রেসপেক্ট করে না, বা মানে কি বলবো, একটা সাটল চেঞ্জ একটা লাইফে। সেই চেঞ্জটা, ধরো আমি এত টাকা হাত খরচা পেতাম, আমি একটা জাস্ট উদাহরণ হিসেবে দিচ্ছি, আমি এত হাত খরচা পেতাম, এগুলো যে উদাহরণ দিচ্ছি এগুলো সব আমার চোখে দেখা, তাই দিচ্ছি, যে এত টাকা আমি হাত খরচা পেতাম, সেই হাত খরচাটা আমার বন্ধ হয়ে গেছে, সেই হাত খরচাটা পাই না। আমি আমার জীবনে বলতে পারি আমি একটা মোটা টাকা পেতাম আমার হাজব্যান্ডের থেকে। হ্যাঁ, তোমরা বলতে পারো ওটা তো সংসার খরচ, কিন্তু সংসার চালিয়েও আমার কাছে সুন্দর মানে ভালো টাকা বন্ধ হয়ে গেছে। অল্প নয়, বন্ধ হয়ে গেছে, এটা একদম স্টপ। মানে আমি তো আমার হাজব্যান্ডকে মেরে ফেলতে পারি না হাত খরচা দাও বলে। তার থেকে আমি পজিটিভ মানে ইয়েতে চেষ্টা করেছি, যেটা আমি থামিয়ে দিয়েছিলাম, অতটা কাজ আমি করতাম না, মানে অতটা এক্সিবিশনস করা বা ইয়ে। কিন্তু আমি ভাবলাম যে আমি কি করে এই চেঞ্জটাকে করবো। আমি তখন নিজের মধ্যে থেকে আমি আরো ইনিশিয়েটিভ নিলাম, কি করে ভালো থাকবো, কি করে। তো সেটাই বলছি যে প্রথম দিকটা চেঞ্জটা সবারই আসবে জীবনে, কোনো গ্যারেন্টি নেই। যে বুধার কাছে একজন গিয়েছিলেন না, ঠাকুর না করুক, মানে ঠাকুর করে এমন যেন কারুর না হয়, বাচ্চাটা চলে গেছে এবং বলেছিল যে আমার বাচ্চাকে তুমি সুস্থ করে দাও।
তখন তোমার কাছে সুপার ন্যাচারাল পাওয়ার আছে, আমার বাচ্চাকে তুমি ভালো করে দাও। তো তখন বলেছিলেন শাকামণি বোধহয়, যে তুমি যাও, আমি করে দেবো ভালো, তুমি যাও এমন গ্রামের ঘুরে দেখো কোন বাড়িতে এক মুঠো সর্ষে নিয়ে আসো যার বাড়িতে কেউ কোনোদিনও মারা যায়নি। তো যখন ফিরেছে তখন দেখলো যে না, এরকম কেউ নেই, যে এগুলো অবশ্যম্ভাবী জীবনে। মানে কথা হচ্ছে যে এই অবশ্যম্ভাবী যে চেঞ্জ, সেই চেঞ্জগুলো আমরা কিভাবে নিচ্ছি, ওটা একটা দুঃখ। মানে এরকম প্রচুর মানুষ আছে যারা চেঞ্জটা নিতে পারে না। আমি এত খরচা করে এটা করলাম, তার রেজাল্ট এটা হলো, ওটা হওয়ারই ছিল। যদি তুমি কজ করতে পারো, তোমার জীবনে আবার এত সুন্দর চেঞ্জ আসবে। যে কিন্তু ওই কজটা না করে আমরা আধর্মা করতে থাকি, মানে আমরা ভুলের পর চেঞ্জটাকে সামাল দিতে গিয়ে আমি আরো ভুল করি। তো ওটা হচ্ছে বিপরিণামাদ, মানে মারাত্মক। মানে আমরা যদি এগুলো একটু কানেক্ট করি তাহলে কিন্তু, মানে এরকম প্রচুর মানুষ আছে যে যারা মেশে না মানুষের সাথে, দ্যাটস দেয়ার চয়েস। মানে আমি মিশি না, আমি ইন্ট্রোভার্ট, আমি মিশি না, আমি সারা জীবন ইন্ট্রোভার্ট থেকে যে মিশি না, ভালো কথা। তখন শরীরে জোর ছিল, পেরেছো এদিক ওদিক একা একা ঘুরতে, পকেটে পয়সা ছিল। এখন তুমি একা হয়ে গেছো, ছেলেমেয়েরা বড় হয়ে গেছে, সব বাইরে চলে গেছে, এখন তোমার লোক লাগে, কিন্তু লোক তো রেডি করোনি তুমি। যখন ঠাকুর না করো ঘরে আগুন লেগেছে, তখন তুমি কুঁয়ো খুঁড়ছো, তুমি জল চাইছো, এ আমার সঙ্গে মেশে না, ও আমার সঙ্গে কেন মিশবে? তুমি তো তার রেডি করে রাখোনি যে আমারও বুড়ো বয়স আসবে, আমাকেও খুঁজে খুঁজে নাক ঢুকিয়ে মিশতে হবে না। রাদার একটা সময় যে কজ করেছি সেই লাটাই এখন গোটাবো, এরকম হতে পারে না। সারা জীবন বিনা এক্সপেকটেশনে যদি আমি কারোর জন্য ভেবে থাকি, প্রত্যাশা না করে তার জন্য প্রার্থনা করে থাকি, হতে পারে না যে তারা আমার খোঁজ নেবে না। কারণ তারা জানে যে এই মানুষটার কাছে গেলে কোনো প্রত্যাশা নেই, এই মানুষটা আমায় আঁচড়াবে কামড়াবে না, এই মানুষটা আমার কাছ থেকে কিছু চাইবে না, যদি চায় তার নিঃশ্বাসে প্রশ্বাসে আমার জন্য ভালোবাসবে। তো এইরকম মানুষ যদি আমি হতে পারি, তাহলে ওই যে সাটল চেঞ্জগুলো লাইফে আসছে, এই যে একা হয়ে যাওয়া, একটা ধরো চাকরি, আমি একদম প্র্যাকটিক্যাল ইয়েগুলো বলছি, যাতে আমি জানি না আমার ভিডিও কারা শুনবে, কিন্তু মানে এটা একেবারে ডিপ, মানে কি বলবো, একদম পেনিট্রেট করে যাওয়ার মতো, মানে একদম ভিতরে চিন্তা ভাবনা করার মতো, যে আমি যে আমার তো তীরটা তো আসবে, তীরটা আমি তো অবশ্যম্ভাবী, আমি জানি না আমার লাইফে কি হবে। যেটা আমার হাতে আছে সেটা হচ্ছে সেকেন্ড তীর, সেকেন্ড অ্যারো, যেটা আমি ওইটাকে নিয়ে আমি কিভাবে বিপরিণামা দুঃখ। আমি প্রথম যখন হিট করলো আমাকে, ওটা তো হিট করে গেল। যে কোনো একটা ধরো একটা আশা করেছিলাম একটা চাকরি হবে, একদম রেডি, মানে আমার নিজের সাথে এরকম হয়েছে, কেননা আমি বলতে পারি, পড়াশোনাগুলো মেলাতে পারি। অদ্ভুত, হয়তো ঈশ্বর আমাকে এই কষ্টগুলো দিয়েছেন যাতে পড়াশোনাগুলো জল তেষ্টা পেয়েছে খুব, আবার উঠবো, আবার জল আনবো, এগুলো না বয়সের সাথে সাথে বুঝতে পারি। যে আমার মেয়ে থাকলে এখন একটা ডাক দিতাম আর ঢম করে জল নিয়ে চলে আসতো, কিন্তু প্রশান্তি তো আমার থেকে মাত্র 1.5 বছরের বড়, ওকে আমি ঘর থেকে কি ডাকবো? তো সেটাই বলছি, এইভাবে চিন্তা ভাবনা করে আমরা যদি জীবন চালাতে পারি না, তাহলে বিশ্বাস করো, আমি আমার লাইফ দিয়ে বলছি, 10 ডাইরেকশন থেকে বিভিন্ন ধরনের প্রোটেকশন আসে, বিভিন্ন ধরনের। তো বলছি এটাই ডিগনিটি অফ লাইফ। তো সেটাই বলছি যে যেটা কি জানি বলছিলাম, ভুলে গেলাম অন্য কথা বলতে বলতে। তো এই যে দুঃখটা আমার জীবনে আসবে, কোনো তো গ্যারেন্টি নেই পরের মুহূর্তে আমার জীবনে, কিন্তু আই শুড বি রেডি টু এনকাউন্টার, টু ফেস দ্য চ্যালেঞ্জ। হ্যাঁ, এবার আমাদের যদি সুখ আসে, সুখ উড বি ভেরি ইজি ফর মি। সুখ নাকি ক্ষণস্থায়ী, আমি জানি না সুখ ক্ষণস্থায়ী না দুঃখ ক্ষণস্থায়ী, আমি সেসব জানি না, আমি জানিও না, আমার কোনো প্রশ্নও ছিল না, তাই হয়তো আমি খুঁজে বেরও করিনি। তো সুখ ক্ষণস্থায়ী না দুঃখ বেশি দিন থাকে, কিচ্ছু জানি না, কিন্তু এটা জানি যে যেটা আমার জীবনে আসবে আমি যেন হাসি মুখে সেটাকে অল্টার করতে পারি। মানে ওটা হচ্ছে সেকেন্ড তীর, সেটা এনিথিং। আমার রেজাল্ট একটু ভালো চেয়েছিলাম, ভালো হলো না। আমার মা আমাকে, ভেবেছিলাম আমাকে এইটা এভাবে আমাকে সাপোর্ট করবে, আমার মা আমাকে এভাবে সাপোর্ট করলো না, নাই বা করলো। তুমি কেন ভাববে? ওই তুমি যখন ভাবছো এটা, তোমার দুঃখ আসছে, এবং সেটাকে বলছে বিপরিণামা দুঃখ। ম্যাক্সিমাম দুঃখ কিন্তু এইটা, যে জীবনে যে চেঞ্জটা, সেই চেঞ্জটা ছোট্ট থেকে একরকম চেঞ্জ দেখিনি, হঠাৎ করে একটা চেঞ্জ এলো লাইফে, ওটা আমি নিতে পারলাম না। বা
ছোট ছোট ব্যাপারে, ছোট ছোট জামা কাপড়ের ব্যাপারে বলছি, জামা কাপড়ের ব্যাপারে, মানে এগুলো হচ্ছে ওষুধের মতো কাজ করে। একটা বেলুজ, আমি মজা করে বেলুজ বলি, মানে ব্লাউজ বানালাম, পছন্দ হলো না। একটা মিটিংয়ে গেছি, যার বাড়িতে, যে হোস্ট, যার বাড়িতে মিটিং, মুখ তার একদম মানে সেই পিসিমার মতো। কিরে এরকম হয়ে আছে? রঞ্জনা দি মনটা খুব খারাপ। কেন? হ্যাঁ, ব্লাউজ বানাতে দিলাম, জানো কালকে আমার এরকম পার্টি আছে, ব্লাউজটা এরকম করে দিয়েছে। কি তাতে হয়েছে? অন্য রঙের পরে, হ্যাঁ তুমি পারো তো আমরা পারি না। পরে দেখ না, পরে দেখ না, নীলের সাথে বেগুনি বলে। আমি ভাবতেই পারি না তুমি পড়তে পারো নীলের সাথে বেগুনি, আমি নীলের সাথে নীল ছাড়া পড়তে পারি না। আমি কি করবি তাহলে? কাঁদবি? এইটা যে আমরা যদি একটু রেডি থাকি। আচ্ছা ঠিক আছে, হয়নি, চলো না আমি অন্য একটা কিছু দিয়ে হাসি মুখে, বিশ্বাস করো আমি এরকমও দেখেছি যে টেলার, আমার মেয়ের সঙ্গে হয়েছে, আমার মেয়ের সাথে হয়েছে একটা, তোমরা জানো আমার মেয়ে, ঈশ্বরের পরম কৃপা, আমার মেয়ে খুব ভালো রেজাল্ট করে বেরিয়েছিল। যে যখন ওই ইয়েগুলো মেডেল আনতে যাব, তো বলে দেওয়া হয়েছিল 2 দিন গেট টুগেদার ছিল, যেদিন প্রাইজটা পেয়েছি সেদিন ছিল, আর তার পরের দিন আমার তো ছাপোষা, আমার যা আছে ওই এক পরে চলে গেছি। মেয়েরা তো ওরে বাবা, বন্ধু বান্ধবরা সব ওদের কি জানি বলে ওটাকে, ড্রেস কোড, প্রথম দিনে ড্রেস, সেকেন্ড দিনে ড্রেস কোড ম্যাচ করছে না সেই। তো যাই হোক, এই কজ অ্যান্ড এফেক্ট দিয়ে এখন আমার মেয়ে ঠাকুরের অসম্ভব, সেটা আজ থেকে বেশ কয়েক বছর আগে, এখন আমার মেয়ে রেডি যে মা ক্যারি করতে পারলেই হয়, বলো সাদার সাথে কালো চলে যাবে। হ্যাঁ, আমি তো সারা জীবন আরে উল্টো জামা পরে বেরিয়েছি, উল্টো পাজামা, উল্টো। আমার বন্ধু, তোমরা চেনো বোধ হয়, সুপর্ণা, বলছি মুপু তুই উল্টো জামা পরে চলে এসে, খেয়ালই করিনি। না, আমি উল্টো পড়তে তোমাদের কখনোই বলবো না, সেটা কখনো ঠিক নয়, সেটা নিজেকে ছোট করা। সেটা আমি মাথার স্ক্রুগুলো একটু ঢিলা বলে আলাদা কথা, কিন্তু আমি ক্যারি করে ফেলেছি, হয়ে গেছে আমার কাজ। তো এটাই হচ্ছে পরিণামা দুঃখ। যে ধরনের চেঞ্জই আমার জীবনে আসুক না কেন, আমি অল্টার করি, আই ক্যান অল্টার। আমি আমার কাছে ঈশ্বর আমাকে ওই অল্টার, ওটা হচ্ছে পরিণামা দুঃখ। ওটা নিয়ে আমি কি ভাবছি, কেউ কেউ দায় নিয়ে আসেনি আমার, যে আমাকে ষাট করবে, এ করবে। আমার দায় আমাকে নিতে হবে। লাস্টেরটা হচ্ছে সংখ্যায়া দুঃখা, এইটাও মারাত্মক। যেরকম চেঞ্জের থেকে একটা দুঃখ আসে, এটা ম্যাক্সিমাম। আবার এইটা যেটা বলছি সংখ্যায়া দুঃখা, এটাও মারাত্মক। এটা হচ্ছে পারসেপশন, তুমি কিভাবে দেখছো। এটাও রিলেটেড ওই সেকেন্ড অ্যারো, তুমি কিভাবে জিনিসটা দেখছো। তুমি যদি মনে করো যে না, আমি যেটা হচ্ছে সেটা মনে হয়, আজকের কথা বলছি তোমাদের, আজকে একটা মারাত্মক ঘটনা ঘটেছে বম্বেতে। সকাল সকাল আমার নিউজ দেখার একটা ভীষণ একটা নেশা, আমি চোখে তখন লেন্স পরি না, মানে কিছু দেখি না আমি লেন্স ছাড়া, মানে একদম মোবাইলটাকে কাছে নিয়ে আমি দেখে তো আঁতকে উঠেছি। ভোরবেলা, তখন বেশ ভোর, দেখলাম সাইফ আলী খান, আমি যাকে খুব পছন্দ করি, শর্মিলা টেগোর তার ছেলে সাইফ আলীকে আমি খুব পছন্দ করি। তো সাইফ আলী খানের কিন্তু আমার হাসি মুখ দেখে যেও না, আমি খুবই কষ্ট পেয়েছি, মানে হাসতে হাসতে না মুখটা ওরকম হয়ে গেছে, কিন্তু আমার ওইটা দেখে যেও না, খুব দুঃখ। মানে সকাল থেকে এতটা, মানে কি বলবো, এত চিন্তা করছি এটা নিয়ে, যে তোমরা নিশ্চয়ই দেখেছো খবরটা, যে মারাত্মকভাবে কিন্তু ছুরিকাহত, মানে স্ট্যাব, মানে মারা হয়েছে তাকে, মানে ছুরি দিয়ে মারা হয়েছে, এবং বাড়িতে। তো মানে প্রোটেকশনের কি অবস্থা। তো যতবার ভাবছি যে কি বলবো, মানে সব কথা বলাও, তো এই কথাটা আমার বাড়িতে ধরো 2খানা মিটিং ছিল, মানুষজন এসছে, এবং জানে যেহেতু রঞ্জনাদি খবর করে জানে খবর বললে রঞ্জনাদি খুশি হবে, রঞ্জনাদি শুনেছো এই খবরটা বলে, এক একজন এক এক রকম বলছে এটা নিয়ে। কেউ বলছে চুরি করতে এসছে, জানো চুরি করতে এসছে, কেউ আবার অন্য আরেকটা। তো ততক্ষণে আমি মোটামুটি খবরগুলো কিন্তু মোটামুটি দেখেছি, আর আমি মোটামুটি ভাবছিলাম এই সংখ্যায়া দুঃখা হচ্ছে এইটাই, মানে পারসেপশন, তুমি কিভাবে ওটাকে দেখছো। একই ঘটনা এক একজন এক এক রকম ভাবে দেখছে, একই ঘটনা। এ বলছে এই কারণে হয়েছে, ও বলছে ভালো হয়েছে ওই কারণে হয়েছে। একটা সেকশন বলবে
এত পয়সা দেখানোর কি দরকার? একটা সেকশন বলছে যে, আবার এর মধ্যে আরো অনেক কারণ আছে। তো উই শুড ওয়েট ফর দ্যাট অরিজিনাল নিউজ টু কাম। আরেকটু ধৈর্য ধরে আমরা ওটাও পারসেপশন, যে আরেকটু অপেক্ষা করি, মানে শুধু শুধু কথা কর। কারণ আমরা না অনেক সময় বলছি না যে সবসময় কনসপিকুয়াস হয় না, সবসময় ভিজিবল হয় না, অনেক সময় ব্যাকড্রপে কাজ হয়। নিশ্চয়ই ও ছাড়ো তো, পুলিশ কি কাজ করবে, যা হওয়ার তো হয়ে গেছে, যা হওয়ার হয়তো হয়েছে, কিন্তু ভিতরে ভিতরে কাজ হচ্ছে তাদের ধরার। অলরেডি একটি ছেলের ছবি বেরিয়েছে, এটার পিছনে কি খবর আছে। তো যাই হোক, এটা নিয়ে আর ডিটেল আমি গেলাম না, অনেকগুলো আসপেক্ট সেটার মধ্যে আছে। তো সেটাই বলছি, এটা একটা বাইরের ইনসিডেন্ট বললাম। এছাড়া বন্ধু বান্ধবের মধ্যে বলো, বসের সাথে বলো, মা বাবার সাথে বলো, বিয়ে হচ্ছে না, পারসেপশন। পয়সা কড়ির ব্যাপারে পারসেপশন। আমি এরকম বলতে শুনেছি আমার খুব চেনা লোককে, ভগবান খালি বড় লোকদের, গরিব লোকেদের জন্য ভগবান নেই। আগেন পারসেপশন। ভগবান সবার। আমি কিভাবে সামলাচ্ছি আমার জীবনটাকে সেটার ওপর। ভগবান এসে কারুর রান্না করে দিয়ে যাবে না, রান্নাটা আমাকেই করতে হবে। তো এর থেকে সত্যি কথা আর হয় না। তো সবটাই পারসেপশন। আমি কিভাবে জীবনটাকে চালাচ্ছি, জীবনটা আমার, হাত পাটা আমার। তো পুরোটাই সংখ্যায় দুঃখা যেটা, সেটা হচ্ছে পুরোটাই পারসেপশন বেসড। আমি কিভাবে দেখছি, আমি কিভাবে জীবনটাকে চালাচ্ছি। আমি মানুষকে একটাও যদি কথা আমার মুখ থেকে খরচ করি, সেই কথাটা পজিটিভ হচ্ছে, এটা বলতে গিয়ে আমার আজকে কবিতার কলতানের কবিতার কথা মনে পড়লো। সেলফি নিয়ে একটা আমাদের আজকে হ্যাশট্যাগ আমরা সকলেরই, তো এত সুন্দর ও পজিটিভ দিকটা তুলে ধরলো, এত ভাল লাগে মানুষের। সেটাই বলছি যে সবটাই পারসেপশন। তুমি কিভাবে দেখছো পৃথিবীটাকে, সেটার উপর তোমার ওই তীর আশাটা কমবে বাড়বে, মানে ওই এফেক্ট, মানে আমরা এমব্রেস যত করতে পারবো। ওই যে দুটো তীরের গল্পটা বললাম, ওইটা তীর আশাটা যেটা আমাদের হিট ব্যাক করছে, তীরগুলো, এটা হচ্ছে না, ওটা হচ্ছে না, সেটা হচ্ছে না। আসলে আমরা যে কজ, ওটা এফেক্ট যেটা আমার হিট ব্যাক করছে। আর কার কজ কোনটা, সেটা হচ্ছে তীরটাকে আমি কি করে সামলাচ্ছি। যেরকম হাজবেন্ডের কথা বলছি, মোস্ট, মানে সবাই আমার কথাটা করো না, সবার ক্ষেত্রে বলছি না, ইন জেনারেল বলছি, হাজবেন্ড হচ্ছে আমাদের মোস্ট টেকেন ফর গ্রান্টেড। চিৎকার করে কথা বলা অধর্ম, সেটা হাজবেন্ড বলে না, পতি পরমেশ্বর, পতি পরম গুরু, ওইসবের জন্য না। ডিগনিটি অফ লাইফ, আর কিছু না। ডিগনিটি অফ আমার সঙ্গে তার একটা ইনস্টিটিউশন, সেই ইনস্টিটিউশন আমরা দুজন হেড অন, আমরা দুজনে হচ্ছে সেই কাণ্ডারি। তারপরে তো বাচ্চা কাচ্চা আমাদের দিকে। আমরা যদি বাচ্চারা যদি মা বাবাকে দুজনের উপর ওই দেখে, তোমরা একটা রিসেন্ট সিনেমা বেরিয়েছে, দেখো তোমরা পারলে, মনে করতে পারছি না, রিসেন্ট বেরিয়েছে, দাঁড়াও, হাবজি গাবজি, সবাইকে বলবো দেখতে। তো সেটাই বলছি, বরের সাথে অলওয়েজ, আমি এরমও বলতে শুনেছি, বাচ্চা সামনে ছিল বলে ও আমার সাথে হেসে কথা বললো, আমি তো অবাক হয়ে গেছি, কি বলছো? বলে হ্যাঁ রঞ্জনাদি, ও আমার সাথে হেসে কথা বলে না। বললাম কি বলছো তুমি? বলছে হ্যাঁ, আপনারা যেই চলে যাবেন ও আমার সাথে চোখ ভুরু কুচকে। তো আমার খুব খারাপ লাগলো, কিন্তু এটা আমি ওকে বলিনি, মানে কতটা, মানে আমি কিন্তু বোকা ছিলাম জানো, আমি খুব বুদ্ধ ছিলাম একটা সময়। এই পড়াশোনা করতে করতে মানুষের সাথে কথা বলতে বলতে দেখলাম না, আমি বুদ্ধ না, তো ভালো বুদ্ধি আছে, বদ বুদ্ধি নেই। আমি ওই যে হাজবেন্ড বললো তখনই ডেকে বলতে পারতাম, তাতে কি হতো, তাতে এইগুলোই পারসেপশন, এইগুলোই সংখ্যারা দুঃখা, এইটা কি হতো, আমার ভুল কজ হতো। আজকে মেয়েটি ভাবতো ও আমার হাজবেন্ড রঞ্জনাদিকে নালিশ করলো, রেসপেক্টটা নষ্ট হবে, কখনো সেটা করতে পারি না, করলাম না। আমি পরে অন্য মানুষের এক্সাম্পল দিলাম, জানিস তো ওই মানুষটা আদৌ ওরম কোনো হয়তো মানুষ নেই, কিন্তু আমি জানি যখন আমি ঘটনাটা বলছিলাম, মানুষের এই চৈতন্য কিন্তু অলরেডি আছে। ও কিন্তু ভাববে যে এটা তো আমিও করি আমার হাজবেন্ডের সাথে। তো এই যে সংখ্যারা দুঃখ, আমি কিভাবে জিনিসটাকে পারসেপশন,
আমার মানে আমি কিভাবে দেখছি জিনিসটাকে সেটার উপর, আমার পৃথিবীটাকে কি করে দেখছি। পৃথিবীটাকে কেউ কেউ বলে তো সবাই খারাপ হয়ে গেছে পৃথিবীটা, ওটা পারসেপশন। ওটা যদি থাকে তাহলে সকালে ঘুম থেকে উঠে ভালো লাগবে না। যে মানডে সিকনেস বাচ্চাদের, আর আন্টি কালকে সোমবার, কি রে সোমবার তো কি করে পাও আন্টি তুমি এরকম, আন্টির কি আছে, আন্টির তো এই একই, কিন্তু সবটা চয়েস মানুষের। তারপরে ওই একই গতের কথা যা তোমাদের বলি তাই বললাম। তো সেটাই বলছি যে না হলে কিন্তু সকালে ঘুম থেকে উঠে আর ভালো লাগবে না। তো আমরা কি করে আমাদের জীবনটাকে, এত মহার্ঘ একটা গিফট, আমরা সেটাকে নিয়ে কি করব, যে মানুষকে কিভাবে আমি মানে কিভাবে দেখব পৃথিবীটাকে, সেইটাকে যদি জানতে পারি আমরা, তাহলে কিন্তু জীবনটা না মানে আমাদের আর কিছু ভাবতে হবে না, মানে এফেক্টটা এমনি আসবে। মানে কিভাবে আমরা সেকেন্ড তীরটাকে আমি কিভাবে হ্যান্ডেল করছি সেইটার উপর। তো প্রথম দুঃখটা কেউ বারণ করেনি, ওটা দুঃখই, দুঃখটা কেউ বারণ করেনি। পরেরটা হচ্ছে তোমার পরিনির্বাণা, তাই তো না, পরিনির্বাণা না, সরি, তোমার আজকাল না নামগুলো ভুলে যাই, বিপরিণামা দুঃখ হচ্ছে তোমার চেঞ্জ। যেই একটা সাটল চেঞ্জ হচ্ছে, সাথে সাথে আমি ইরিটেটেড হয়ে যাচ্ছি, চেঞ্জটা হলো কেন, ওর বাবা এটা কেন হলো, একটু এদিক ওদিক হয়ে গেলে আমি নড়ে গেলাম। তার মানে কি সেকেন্ড তীরটা সামলাতেই পারলাম না। ও তো মানুষের তীরের পর তীর ঢুকছে, সামলাচ্ছে। তো কিভাবে সামলাচ্ছি সেটার উপর তীর আসা বন্ধ হয়ে যাবে, তীর ঢুকবেই না, সাফারিং অনেক কমে যাবে যখন আমি সেকেন্ড দুঃখটা আমি সামলাতে শিখে যাব। ঠিক আছে এটা হচ্ছে, চলো আমি এভাবে সামলাই, উঠে দাঁড়াই, চলো ঠিক আছে, ওই পরের তীরটা আর ঢুকবে না, বা পরের তীরের ফ্রিকোয়েন্সিটা কমে যাবে। ওটাই পৃথিবীর নিয়ম, যে কষ্ট আগে আমার এত অ্যাংজাইটি ছিল এখন আর হয় না। কেন? তার কারণ হচ্ছে পিছন থেকে রিভার্স। তো ওই আমি সেকেন্ড তীরটাকে সুন্দর করে সামলাতে শিখেছি, এমন প্রোটেকশন পেয়ে গেলাম, এত ভালো কিছু পেয়ে গেলাম, আমি চিন্তাই করি না এত ভালো হতে পারে। তার জন্য এগুলো সবটাই কজ অ্যান্ড এফেক্ট। আর লাস্টেরটা হচ্ছে সংখ্যারাজ এবং পারসেপশন। আমি কি করছি, আমি ঢম করে কাউকে দোষ দিয়ে ফেলছি, আমি ধম করে এটা করে ফেলছি, আর একবারও ভাবলাম না এটা আমার হওয়ারই ছিল। এ দিয়েছে, এ না হলে বি দিত, নাহলে সি দিত, নয়তো ডি দিত। যদি আমার ওই গুড ফরচুন থাকতো এই ঘটনা ঘটতোই না। তো এইরকম ভাবে আমি ভাবি না, যদি ভাবতে পারি তাহলে আমি সেকেন্ড তীরটা ওম করে কাটাবো, মানে ব্লেম দেওয়ার আর জায়গা হবে না। আর আমার জীবনে ওই ফার্স্ট তীরটা আশাটা অনেক কমে যাবে, অনেক কষ্টটা লাঘব হয়ে যাবে। আমি চোখের ওপর দেখেছি নিজের জীবনে, তো দেখছি, আর অপরের জীবনে যে সেইভাবে সেকেন্ড তীরটাকে সামলাতে পারে, শিখে গেছে, এবং দ্যাট টু হাসি মুখে। তো জীবনটা না ওই মানে বলছি তো, না হওয়া জিনিস হবে, অসুখ কমে যাবে, মানে সব কথা বলছে না যে সুপার ন্যাচারাল, না, ওটা সুপার অ্যাকমপ্লিশমেন্ট। মানে কিভাবে তুমি অ্যাকমপ্লিশ করছো, তোমার জীবনটাকে কি করে বাড়াচ্ছ। ছোট একটা চিন্তা ছিল সেটা একটু বড় চিন্তা করছো, ছোট একটা হাত ছিল সেটাকে বড় হাত করছো, ছোট্ট একটা হৃদয় ছিল সেটাকে বড় হৃদয় করছো, চিন্তা ভাবনার হৃদয়, এমব্রেসিং। তো ওইটাই, মানে আজকে আমি এইটুকুই তোমাদের সাথে আলোচনা করলাম, অনেকটা বড় হয়ে গেল ভিডিও। তো একটু যদি তোমরা একসাথে দেখতে না পারো, একটু টেনে টেনে দেখো, কিন্তু দেখো আর একটু চিন্তা ভাবনা করো। যদি 7 দিনে দেখতে না পারো একটু দেখো, আবার 7 দিন পর দেখো, কিন্তু দেখে একটু চিন্তা করো। যদি চিন্তা করো, শুধু দেখলে হবে না, সত্যি বলছি, শুধু দেখলে হবে না। তাই আমি কাউকে জোরও করি না, কারণ এই ভিডিওগুলো সকলের ভালো লাগবে না। কিন্তু যদি দেখো, একটু চিন্তা করো, আর যদি চিন্তা করো তাহলে সেকেন্ড তীরের কথা যেটা বললাম, আর এই দুঃখটা দুঃখ, পরের দুঃখটা চেঞ্জের থেকে, তারপরের দুঃখটা পারসেপশন থেকে তোমরা মিলিয়ে নিতে পারবে, আর জীবনটা একটু ইজি হবে, মানে একটু কষ্টটা কমবে। তো ভালো থেকো তোমরা সবাই, আর পৃথিবীতে যে যেখানে আছো, যে যেখান থেকে আমাকে দেখছো, কজে থেকো।